আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারী দেশের আদর্শে বিশ্বাসী নয়। ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত, বললেন অ্যানি। জানাবো বিএনপি নেতাদের দফায় দফায় চীন সফর, কিসের বার্তা। এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন, বলছেন আমিনুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বিদেশে সফরকালে অস্ত্রের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে প্রবেশের ঘটনার সমালোচনা হচ্ছে। তার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অনেকে বলছেন তিনি AK-47 এর লাইসেন্স পেয়েছেন। এটা AK-47 নয়, এটা তারই একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল, সেটি ভুলে রয়ে গিয়েছিল। বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার ম্যাগাজিন পাওয়া ও তার অস্ত্রের লাইসেন্স আছে কিনা সেই ইস্যুতে তিনি বলেন, একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল, সেটি ভুলে রয়ে গিয়েছিল। সেটা আসলে ভুলেই রয়েছে। অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন, কিন্তু চশমা না নিয়ে মোবাইল ফোন নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না। বৈধ লাইসেন্স পেতে বয়স 30 বছর হওয়া লাগে, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স 30 হয়নি। তাহলে উনি এটা কিভাবে পেলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এয়ারপোর্টে 2 দফা স্ক্যানিং করার পরও এটা ধরা পড়েনি। 3য় দফায় গিয়ে এটি ধরা পড়েছে। এক্ষেত্রে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে কি বলবেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধরেন আমার ভাই একজন নেতা, উনি যখন ঢোকে তখন অন্যদের থেকে একটি প্রিভিলেজ পান। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইন সমান হয়, এজন্য বলা হয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলার উপর বিশেষ মিটিং হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বিভিন্ন পার্টির, সামাজিক সংগঠনের অনেক অনুষ্ঠান থাকবে। এসব অনুষ্ঠান কিভাবে নির্বিঘ্ন হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। অনুষ্ঠানগুলো পুরো বাংলাদেশে হবে। এসব অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হুমকি এখনো নেই। পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়। পিআর হতে পারে, কিন্তু এটা কি ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে, তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে না। এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মত্যাগ করেছে, সে ছাত্র সমাজের 80 থেকে 90% বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা মুখে বলেনি তারা বিএনপি ছিল, তারা সাধারণ মানুষের পরিচয় দিয়েছে। বাংলাদেশ কারোর একক সম্পত্তি নয়। 1 বছর আগে আওয়ামী লীগ এমনটা মনে করেছিল, তার পরিণতি তারা পেয়েছে। এখনো কেউ যদি এটা মনে করে, তাদের মারাত্মক ভুল হবে। পিআর নিয়ে কথা হচ্ছে, পিআর হতে পারে, কিন্তু এটিকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে, তাহলে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। তারা নিজের ব্যক্তি ও দলীয় আদর্শে বিশ্বাস করে না। আজকে এমন একটা ভাব অনেকেই বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে। রাজপথে আসুন, বিএনপি নেতাকর্মীরা 1 লাখ মামলা খেয়েছেন, অন্য কেউ খায়নি। বিএনপির 50 লাখ লোককে আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল। আজকে যারা বড় কথা বলেছেন, তাদের কার বিরুদ্ধে কি অন্যায় হয়েছিল, এমন প্রশ্ন রাখেন তিনি। বিএনপি নেতাদের দফায় দফায় চীন সফর, কিসের বার্তা। গত বছরের আগস্টে ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত কয়েক দফায় চীন সফর করেছেন দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দলে চীন সফর করেছে। শুক্রবার রাতে চীন সফর শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব বলেছেন, চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বিএনপি প্রতিনিধি দলের এই সফরটিকে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। বিএনপির ওই প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সফরটি খুবই ভালো হয়েছে। সামনে নির্বাচন, আমরা যদি সরকার গঠন করি, তাদের যেন প্রবলেম না হয়, ধারাবাহিকতা যেন থাকে, এগুলো নিয়ে আলাপ হয়েছে। তারাও ইতিবাচক বলেছেন, আমরাও ইতিবাচকভাবে দেখছি। বিএনপি প্রতিনিধি দলের এই সফরটিকে কূটনৈতিকভাবেও বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। চীনের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমদ বলেন, প্রথমত চীনকে নিয়ে বাংলাদেশের দলগুলো কি ভাবছে সেটা বোঝার চেষ্টা করা। দ্বিতীয়ত তাদের স্বার্থগুলো আছে, সেগুলোর ধারাবাহিকতা কিভাবে থাকবে সেটা নিয়ে আলোচনা করা।
আওয়ামী লীগ সরকার পতনের পর এ নিয়ে 3 দফায় চীন সফরে গিয়েছেন বিএনপি নেতারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল চীন সফর করে। এর আগে গত বছর অর্থাৎ 2024 সালের নভেম্বরে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে চীন সফরে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। অবশ্য আওয়ামী লীগের পতন হওয়ার পর বিএনপি ছাড়াও জামায়াত ও আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও চীন সফর করেছে। বিশ্লেষকরা বলছেন, এসব সফরে শুধু কৌশলগত আলোচনায় নয়, বরং বিএনপি চীনের সঙ্গে নিজেদের রাজনৈতিক যোগাযোগ আরও দৃঢ় করতে চেয়েছে। গত 22 জুন চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল চীন সফরে যায়। এই সফরে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গর্ষচন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সহ 10 জন সদস্য। বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েংটং, কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সঙ্গে বৈঠক করেন। সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছেন, চীন সফরে দেশটির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, এই সফরটি ছিল রাজনৈতিক। চীনে আমাদের সফর অত্যন্ত সফল হয়েছে। কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বৈঠক হয়েছে। পার্টি টু পার্টির সম্পর্ক আরও নিবিড় ও শক্তিশালী হয়েছে। শুধু কৌশলগত আলোচনায় নয়, বরং বিএনপি ও চীনের সঙ্গে নিজেদের রাজনৈতিক যোগাযোগ আরও দৃঢ় করার উদ্যোগ হিসেবে দেখছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় বলেন, এখানে আমাদের চেয়ে চীনের আগ্রহই বেশি, কারণ বাংলাদেশে চীনের ব্যবসা রয়েছে, সেটা তারা অব্যাহত রাখতে চায়, উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে চায়। তিনি বলেন, এই সফরে চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের সঙ্গে গ্রেট হলে মিটিং হয়েছে। গ্রেট হলে মিটিং সাধারণত হয় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সঙ্গে। সুতরাং বুঝতে হবে যে এখানে তারা আমাদের গুরুত্ব কম দেয়নি। দলটি বলছে, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আগামীতে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা থাকে, সেটিও চীনের একটি অন্যতম উদ্দেশ্য। গত 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এই সময়ে বাংলাদেশের সঙ্গে চীনের রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল বেশ ইতিবাচক। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে চীনের প্রায় $42 বিলিয়ন বিনিয়োগ হয়েছে, যে কারণে চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশ চীন অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেক্রেটারি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ফেব্রুয়ারির আগে নির্বাচন হওয়া উচিত বললেন অ্যানি। আগামী বছরের ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তারেক রহমান ও মোহাম্মদ ইউনূসের লন্ডনের বৈঠক জাতির মনে আশা সঞ্চার করেছে উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বিএনপি মেনে নেবে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, একটি দল সুকৌশলে বিএনপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করে চলেছে, কিন্তু ধমক দিয়ে নির্বাচন ব্যাহত করা যাবে না। তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র। 11 মাসও নির্বাচন না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ করে এপিএসটা কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছেন।